আসসালামু আলাইকুম। আমার নাম রাগিব। আমি আমি ইউএনও স্যারের মিনি লাইব্রেরি থেকে একটি বই নিয়েছি। বইটির নাম হচ্ছে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। এই বইটি আম, এই বইটির লেখক হচ্ছেন থিবো মেরিস। বইটি অনুবাদ করেছেন আম, রায়হান এবং ইকরাম মাহমুদ। তিনি তো এই বইটি থিবো মেরিসের প্রোডাক্টিভিটি সিরিজের একটি বই। প্রোডাক্টিভিটি সিরিজটি হচ্ছে থিবো মেরিসের লেখা একটি 5টি বইয়ের একটি সমগ্র, যেখানে লেখক প্রোডাক্টিভিটি সম্পর্কে বলেছেন। এই বর্তমান যুগে প্রোডাক্টিভিটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বর্তমানে প্রোডাক্টিভিটি যে যত বেশি প্রোডাক্টিভ, তার 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 অ্যাক্টিভিটি, তার উৎপাদনশীলতা, তার ইন্ডাস্ট্রি এসব অনেক বেশি হয় এবং সে অনেক দ্রুত উন্নয়ন করতে পারে। এ কারণে প্রোডাক্টিভিটি বর্তমান যুগে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রোডাক্টিভিটি সিরিজে লেখক বিভিন্ন কীভাবে একটি প্রোডাক্টিভ লাইফস্টাইল তৈরি করতে হয় সে সম্পর্কে বলেছেন। এখন স্ট্র্যাটেজিক মাইন্ডসেট এই বইটি প্রোডাক্টিভিটি সিরিজের 4র্থ নাম্বার বই। এই বইটির নামের অর্থ হচ্ছে কৌশলগত চিন্তাধারা। এখন আমাদের অনেকেরই একটি ধারণা রয়েছে যে আমরা যদি প্রোডাক্টিভ হতে চাই, ইন্ডাস্ট্রিয়াস হতে চাই, তবে আমাদের অবশ্যই অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। তো এই ধারণাটি প্রকৃতপক্ষে লেখকের কাছে এটি একবারই সত্য কথা নয়। হ্যাঁ, অবশ্যই হার্ড ওয়ার্কের দরকার আছে কোনো নতুন কিছু অর্জনের জন্য, তবে আমাদেরকে একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি দৃষ্টি রাখতে হবে যে আমাদের কৌশলটি কীরকম। আমরা যদি দেখা যায় কোনো একটি ভুল কৌশলের উপর ভিত্তি করে আমরা যদি কোনো কাজ করি, তবে সেক্ষেত্রে অবশ্যই আমরা তেমন একটি সফলতা পাবো না। আমরা যদি খুব কম সময়েই যদি অনেক বেশি পরিমাণে উৎপাদনশীল হতে চাই, কিংবা কোনো কিছু অনেক বেশি পরিমাণে উৎপাদন করতে চাই, তবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটি কৌশল অবলম্বন করতে হবে, একটি সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হবে। এখন সেই কৌশলটি কিভাবে নির্ণয় করব, কিভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করব, সেটি স্ট্র্যাটেজিক মাইন্ডসেটে বলা হয়েছে। স্ট্র্যাটেজিক মাইন্ডসেট, এখানে লেখক বিভিন্ন ধরনের তথ্য এবং টিপস দিয়েছেন। এর মধ্যে প্রথমে যে জিনিসটি আছে সেটি হচ্ছে ফোকাস। আমাদেরকে অবশ্যই একটি নির্দিষ্ট লক্ষ্যের উপর নিজের প্রোডাক্টিভিটি বিল্ড আপ করতে হবে। যেমন ধরুন, কেউ যদি মার্শাল আর্ট শিখতে চায়, স্পেসিফিক্যালি বক্সিং শিখতে চায়, তবে সেক্ষেত্রে তাকে বক্সিংয়ের উপরই বেশি পরিমাণে জোর দিতে হবে। সে যদি বক্সিংয়ের জায়গায় আকিদো কিংবা স্পারিং টাইপ কোনো ধরনের মার্শাল আর্টস করে, তবে সেক্ষেত্রে সে তেমন একটি রেজাল্ট পাবে না। তাই আমাদেরকে একটি স্পেসিফিক গোল নির্দিষ্ট করতে হবে এবং সেটির উপরই কাজ করতে হবে। আরও একটি দিক হচ্ছে কি, এটি বলার আগে আমি ব্রুস লির একটি উক্তি দিতে চাই। সেটি হচ্ছে, তিনি বলেছেন, আমি সেই ব্যক্তিকে ভয় পাই না যে একবার করে 10,000 ধরনের লাথি চর্চা করে, বরং আমি তাকে ভয় পাই যে একটি লাথি 10 বার চর্চা করে, 10,000 বার চর্চা করে। এই উক্তি থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে একটি ফোকাস থাকা জরুরি, একটি নির্দিষ্ট কাজের উপর আমাদের ফোকাস থাকা জরুরি এবং সেই কাজের উপরই আমাদেরকে বেশি পরিমাণে চর্চা করে সেটির উপর শক্তিশালী হওয়া দরকার, সেটির উপর প্রোডাক্টিভিটি অর্জন করা দরকার। তো এটি হচ্ছে ফোকাসের মূল বিষয়। এছাড়াও আমাদের লক্ষ্যগুলোকে সংকোচন করা দরকার। নর্মালি আমরা জীবনে অনেক লক্ষ্য নির্ধারণ করি, তবে সেগুলোকে আমরা ঠিকমতো সাজাতে পারি না, কিংবা কিভাবে সেগুলোকে অর্জন করব সেটির আমরা কোনো চিন্তা করি না। তো আমাদেরকে অবশ্যই নিজের লক্ষ্যগুলোকে সম্প্রসারণ করার আগে সংকোচন করতে হবে। সংকোচন অর্থাৎ বোঝাচ্ছে কি, উদাহরণ হিসেবে বলা যায় অ্যামাজন কোম্পানি, যেটি কিনা আজকে অনলাইন বিজনেসের অনেক নাম করা একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রথমের দিকে, অর্থাৎ একদম যখন শুরুর দিকে তারা বিজনেস শুরু করেছিল, তখন তারা নর্মালি অনলাইনে বই বিক্রি করার মাধ্যমে এটি শুরু করেছিল এবং ধীরে ধীরে তারা আমাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় পণ্য
বিক্রি করা শুরু করে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রথমে একটি নির্দিষ্ট জিনিসের উপর ভিত্তি করে তাদের বিজনেসটা শুরু করে এবং পরে সেটাকে ইনক্রিজ করে, সেখানে পণ্য যোগ দেয়, তারপর বিভিন্ন ধরনের অফার দেয়। এভাবে মূলত তারা তাদের বিজনেসটাকে প্রসারিত করে। তো আমরাও যদি আমাদের জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে চাই, বিশেষত যদি আমাদের মাল্টি পারপোজ গোল থাকে, তবে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিজেদের লক্ষ্যকে প্রসারিত করার আগে সংকোচন করে নিতে হবে। এর মাধ্যমে মূলত আমরা সবচেয়ে বেশি এফিসিয়েন্সি পাবো। তো এছাড়াও আরও অনেক টিপস লেখক দিয়েছেন। লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছেন, যে সেটি হচ্ছে 90 দিনই পরিকল্পনা। আমরা আমাদের বছরকে কিভাবে আমাদের লক্ষ্যের সাথে মিলিয়ে সাজাবো, সেই ক্ষেত্রে 90 দিনই পরিকল্পনা অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি আপনার জীবনের লক্ষ্যগুলোকে 3 মাস অর্থাৎ 90 দিনের একটি সার্কেলের মধ্যে সাজাবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার 90 দিনের পরিকল্পনাটি পূরণ করবেন। এই 90 দিন কেন, এক্ষেত্রে লেখক বলেছেন কি যে এটি মূলত আগের টিপসটার মতোই, অর্থাৎ আপনি নিজের লক্ষ্যকে সম্প্রসারণের আগে সংকোচন করছেন। অর্থাৎ আপনি পুরো 1 বছরের পরিকল্পনাকে 3 মাসের পরিকল্পনায় রূপান্তর করলেন। এতে আপনার ফোকাসটা থাকবে একটি নির্দিষ্ট 3 মাসের উপর। আপনি পুরো একটা বছর আপনাকে নিয়ে মাথা ঘাটাতে হবে না। তো এটি হচ্ছে প্রথম একটি সুবিধা। এছাড়াও এটি আপনাকে একটি নির্দিষ্ট ধরাবাঁধার সময় দিয়ে দেয়। নর্মালি 1 বছর অনেক বিরাট একটি সময়, এ কারণে এত বেশি সময় অনেকে একটু গড়িমসি লাগতে পারে। যে কোনো পারপোজেই তারা এই 1 বছরের পরিকল্পনা সাজাক, সেক্ষেত্রে তাদের একটু গড়িমসি আসতে পারে যে আমি এই 1 বছর তো পুরো আছেই, আমি একটু মিস দিই কিংবা একটু চিট করি। তো সেক্ষেত্রে সে হয়তো নিজের লক্ষ্য পূরণ করতে পারবে না যথাযথ কর্ম উদ্যোগ না থাকার কারণে। অন্যদিকে আমরা যদি 90 দিনই পরিকল্পনা করি, তবে সেই ক্ষেত্রে সময়টা অনেকটাই কম। সেই ক্ষেত্রে আমরা একটি অনেক সাজানো গোছানো একটি সময় পাবো। সেক্ষেত্রে আমরা আমাদের অনেকটাই ভালো এফিসিয়েন্সি আমরা বিল্ড আপ করতে পারবো। তো এরপর আরও একটি মজাদার এই টপিক এই বইয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে সিইই আর কর্মচারী ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আপনি কি করেন, একদিনেই 3টি রোল প্লে করেন। সিইও বলতে বোঝায় চিফ, অর্থাৎ যে কিনা একটি কর্ম পরিকল্পনাকে প্রস্তাব তৈরি করেন এবং কর্মচারীদের সেটি পূরণ করতে বলেন। সিইই হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিনা সেই কর্ম পরিকল্পনাকে কীভাবে আরও উন্নত করা যায়, আরও ডেভেলপ করা যায়, সেইরকম নানা রকম চিন্তা ভাবনা করেন। এবং কর্মচারী বলতে বোঝায় যিনি কিনা সেই কর্ম পরিকল্পনাটা মানে বাস্তবায়ন করেন। তো আপনি আপনার দিনের শুরুতে একজন সিইও হিসেবে নিজের কর্ম পরিকল্পনা সাজাবেন। এরপর আপনি একজন কর্মচারী হিসেবে আপনার পুরো কর্ম পরিকল্পনা অর্থাৎ দিনের কর্ম পরিকল্পনাটি বাস্তবায়ন করবেন। এবং একজন সিইই হিসেবে নিজের সারা দিনের যে কর্ম পরিকল্পনা আপনি করলেন, সেক্ষেত্রে আরও কী উন্নয়ন করা যায়, কী অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়া যায়, কী নতুন জিনিস সংযোজন করা যায়, সেগুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলেন। তো এটি হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক। এটি অনেক সাহায্যকারী একটি জিনিস এবং এটি টাইম ম্যানেজমেন্টেরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বইয়ে অনেক কিছুই আলোচনা করা হয়েছে। আমি রিকমেন্ড করব সবাইকে যে এই বইটি একবার হলেও পড়তে, কারণ বর্তমান যুগে প্রোডাক্টিভিটি অনেক গুরুত্বপূর্ণ। এটি প্রকৃতপক্ষে প্রোডাক্টিভিটি ছাড়া আসলে জীবনে কোনো কিছু অর্জনই করা যায় না এখন। তাই এই প্রোডাক্টিভিটি, শুধু এই বইটি নয়, প্রোডাক্টিভিটির প্রত্যেকটি সিরিজই আমাদেরকে পড়া উচিত। বইটি আরেকবার দেখাচ্ছি। এই বইটি আমি রিকমেন্ড করব সবাইকে পড়তে, আবারও বলছি। তো এইভাবে আমি আমার বক্তব্যটি শেষ করছি।